কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষি বিষয়ক নানা রকম তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে পেঁপে চাষের ওপর একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। এছাড়াও থাকছে প্রাণী সম্পদ এবং মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই দেখে নেব আজকের মাঠ প্রতিবেদন। পেঁপে আমাদের অন্যতম প্রধান ফল, যা সবজি হিসেবে খাওয়া যায়। দেশের সব অঞ্চলে পেঁপের আবাদ হয়ে থাকে। দেশে বর্তমানে প্রায় 4000 হেক্টর জমিতে পেঁপের চাষ হয়, যেখান থেকে অন্তত প্রায় 60,000 মেট্রিক টন পেঁপে উৎপাদিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শাহী পেঁপে নামে একটি পেঁপের উন্নত জাত আবিষ্কার করেছে। এই পেঁপেটি পুরুষ গাছ এবং স্ত্রী গাছ আলাদা আলাদা হয়, যে কারণে এই পেঁপেটি চারা লাগাইতে হয়। লাগানোর পরে প্রতি মাসে 50 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। ফুল আসার পরে এই সারের পরিমাণ দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 100 গ্রাম ইউরিয়া এবং 100 গ্রাম এমওপি। 2-3 দিন পর পর প্রতিটা গাছে পানি দিতে হবে, এরপর খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। এই সময়ে কিছু রোগের আক্রান্ত হইতে পারে, বিশেষ করে গোড়া পচা রোগ। গোড়া পচা রোগ আক্রান্ত কোনো লক্ষণ দেখা গেলেই পেঁপে বাগানে রুডিমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 3 সপ্তাহ অন্তর অন্তর স্প্রে করতে হবে। সাধারণত ভেজাল সার নিয়ে কৃষক ভাইয়েরা সব সময় শঙ্কিত থাকেন, কিন্তু তারা যদি এ বিষয়ে সতর্ক এবং সচেতন থাকেন, তবে তারা সারের ভেজাল শনাক্ত করার জন্য গবেষণাগারে যোগাযোগ করে নিজেরাই জেনে নিতে পারেন তাদের কী করণীয়। এছাড়াও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি এবং কৃষক ভাইয়েরা কীভাবে উপকার পেতে পারেন সে সম্পর্কে জানাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সারের মেইনলি আমরা বেশি ব্যবহার করি ইউরিয়া সার। ইউরিয়া সারের ভেজালের পরিমাণ কম, আর যেগুলো আছে সেগুলো মাটির কিছুটা ক্ষতি করে। কিন্তু ফসফেটিক ফার্টিলাইজার, বিশেষ করে টিএসপি, এমওপি, এসএসপি এবং জিঙ্ক বিয়ারিং ফার্টিলাইজার, জিঙ্ক সালফেট, এগুলোর মধ্যে ভেজালের পরিমাণ বেশি থাকে এবং এর গুণ নিয়ন্ত্রণ, এর মান নিয়ন্ত্রণ এটা যদি না করা হয় তাহলে মাটি এবং ফসল দুটোরই প্রচুর ক্ষতি হতে পারে, এবং এখান থেকে এই শস্য খেলে মানুষেরও সেখান থেকে কন্টামিনেশনের বা পয়জনিংয়ের ভয় থাকে। কৃষককে বুঝতে হবে যে যে ফার্টিলাইজারটি সে নিল সেটি যে পরীক্ষাগারগুলো আছে সরকারি, সেই পরীক্ষাগারে পরীক্ষা করিয়ে তার গুণমান সম্পর্কে তার জানতে হবে। তা না হলে তার সারের মধ্যে হেভি মেটাল, যেগুলো আমাদের মাটিকে পয়জন করতেছে, দূষিত করতেছে, আলটিমেটলি আমরা এবং যারা এই ফসল খায়, গরু বাছুর পর্যন্ত, তারাও হেভি মেটালে কন্টামিনেটেড হয়ে যাবে। কৃষককে সার অবশ্যই ব্যবহার করতে হবে সুষম মাত্রায়, কিন্তু এই বিশেষ করে টিএসপি এবং জিঙ্ক বিয়ারিং ফার্টিলাইজার এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট বিয়ারিং ফার্টিলাইজার, এগুলোর গুণমান সম্পর্কে
তাদেরকে অবশ্যই সচেতন এবং সতর্ক হতে হবে এবং এর পরীক্ষাগারে পরীক্ষা করানো ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা আছেন তারাও এদেরকে সহায়তা করবেন। তা না হলে ভবিষ্যতে মাটি দূষিত হবে, ফসল দূষিত হবে এবং আমরা অ্যাজ এ হোল আমরা পলিউটেড হব, হেভি মেটাল কন্টামিনেটেড হব। সার, ইরিগেশনের পানি, সেচের পানি এবং ইনসেকটিসাইড যেগুলো কৃষকরা ব্যবহার করেন, ওনারা যদি এর স্যাম্পল নিয়ে আসেন, আমরা তার পরীক্ষা করে তার গুণগত মান কি আছে, এটা স্ট্যান্ডার্ড কিনা সে সম্পর্কে আমরা তাদেরকে সাজেশন দিতে পারবো। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট SRDI ভূমি ও মাটির গুণাগুণ, বৈশিষ্ট্য, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে মাটির শ্রেণীবিন্যাস এবং এ সমস্ত উপাত্ত সম্বলিত মানচিত্র প্রণয়ন ও সরবরাহ SRDI এর প্রধান কাজ। SRDI ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে 100টি উপজেলায় মাটির উর্বরতা অনুযায়ী সুষম সার সুপারিশের লক্ষ্যে অনলাইন সার সুপারিশ কার্যক্রম চালু করেছে। www.srdi.gov.bd অথবা সরাসরি www.frs.gov.bd তে যদি আমরা ক্লিক করলে আমরা এরকম একটা পেজ আমরা দেখতে পাবো। এখানে দেখেন এই অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশনের পেজটা চলে আসছে। এখন এখানে জেলা বলা আছে, আমার কিছুই কিন্তু লিখতে হবে না। একজন কৃষক বা যিনি ইয়েটা ব্যবহার করবেন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রতে যদি যান, উনি শুধু বলবেন ওনার কোন জেলা। যেমন এখানে দেশের প্রত্যেকটা 64টা জেলার নামে ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। আমরা ধরলাম একটা জেলার নাম চাঁদপুর ধরলাম। এখন চাঁদপুর আমাদের প্রত্যেকটা ইয়ে দিয়ে একটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। এখন চাঁদপুর জেলা যে কয়েকটা উপজেলা আছে সেই উপজেলাগুলোও তো ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। এখন চাঁদপুর জেলায় আপনারা দেখেন 7টা উপজেলা আছে। আমি শাহরাস্তি উপজেলার কথা আমি বলি। শাহরাস্তি উপজেলার আমি রিকমেন্ডেশন চাচ্ছি, আমার অবস্থান শাহরাস্তি উপজেলা। তা আমি ওখানে ক্লিক করলাম, শাহরাস্তি উপজেলার তথ্যটা সে ওখানে আসলো। এরপর শাহরাস্তি উপজেলার যে ইউনিয়নগুলো আছে, ইউনিয়নের নামও কিন্তু ড্রপডাউন মেনুতে দেওয়া আছে। আমি সেখানে একটা ইউনিয়নের সিলেক্ট করলাম, এই ইউনিয়নটার নাম হলো মেহের দক্ষিণ। তারপরে এখানে আমি বললাম ফসলের ক্যাটাগরি কি, আমি কি আঁশ জাতীয় ফসল করব না শস্য জাতীয়। আমি ধরলাম কমন ধরলাম শস্য জাতীয় ফসল আমি করব। এখন শস্য জাতীয় ফসলের পরে আমি আবার এখানে যখন ক্লিক করব, আবার কিন্তু শস্য জাতীয় ফসলের সবগুলা ড্রপ ডাউন মেনুতে চলে আসবে। এখন যদি আমি গম করতে চাই, গমের সেচ সহ জাতগুলো যদি করতে পারে, এগুলা কাঞ্চন, গৌরব, প্রতিভা, সৌরভ, অগ্রণী, শতাব্দী, এখানে ক্লিক করলে চলে আসবে। আমরা এখন ইয়ে করি বিআর 29-এর কথা আমরা ধরি, বা বোরো ধান বৃধান 29-এর জন্য আমরা যদি রিকমেন্ডেশন চাই, আমি ওখানে ক্লিক করব। এখন বোরো ধান আমাদের এই ক্যালকুলেশনটা 1% জমির জন্য দেওয়া আছে। কেউ যদি বলে যে না আমার হলো 20% বা 25% জমি, আমি 25 এখানে শুধুমাত্র আমি এখানে 25 লিখবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বাংলার কৃষি। এই সময়ে করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। আমাদের সাথেই থাকুন। এখন থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। মৎস্য অভয়াশ্রম বলতে সাধারণত মৎস্য সংরক্ষণের ক্ষেত্রকে বোঝায়। মৎস্য অভয়াশ্রম প্রজননক্ষম মাছ রক্ষা পাবে এবং ছোট পোনা বড় হওয়ার সুযোগ পাবে, অর্থাৎ অভয়াশ্রম হল মাছের নিরাপদ আবাসস্থল। এই নিরাপদ আবাসস্থল বাঁশের বেষ্টনী, গাছের ডালপালা এবং কংক্রিটের পাইপ, হ্যাক্সোপড ইত্যাদি দ্বারা এমনভাবে নির্মাণ করা হয় যাতে মানুষ বা কোনো নৌযান প্রবেশ করতে না পারে, ফলে মাছ নির্বিঘ্নে অবস্থান করতে পারবে। এখানে মাছের পরবর্তী বংশবৃদ্ধি ও বিস্তার নির্বিঘ্নে করতে সকলেই মাছ ধরা থেকে বিরত থাকবে। অর্থাৎ মৎস্য অভয়াশ্রম হল
মাছের বংশবৃদ্ধি ও নিরাপদ আশ্রয়ের জন্য একটি সংরক্ষিত আবাসস্থল যেখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। রুই, কাতল, বাটা, মিরকা, আপনার গ্লাস কাপ আছে, তারপরে আপনার মনে সরপুটি আছে, বহু আইটেমের মাছ করছিলাম। আমি দীর্ঘ নিম্নে 20-22টি ট্রেনিং দিছি, অফিসে ট্রেনিং দিছি, নিমগাছি ট্রেনিং দিছি। তা আমি আজ 10-12 বছর হলে আমার এই পেশায় এই মাছ। মৎস্য অধিদপ্তর লোকজন আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা মাঝে মধ্যে আসে। তারা আমাদের বিভিন্ন পরামর্শ দেয়, তারপরে কিছু সহযোগিতা থাকলে মাছ দেয়, ট্রেনিং এর ব্যবস্থা আছে মাঝে মধ্যে, এগুলো করে। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে যেসব সুবিধা পাওয়া যায় তা হলো জলজ পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে মাছ এবং অন্যান্য প্রাণী উদ্ভিদের জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষিত থাকার সুযোগ সৃষ্টি হয়। প্রজননক্ষম মাছকে রক্ষার মাধ্যমে মাছের বংশবৃদ্ধি ও মজুদ বৃদ্ধিকরণ। অভয়াশ্রমে মাছ উন্মুক্ত স্থানে বেরিয়ে আসে এবং ডিম ছাড়ে, ডিম ফুটে। এতে মাছের বংশবৃদ্ধি তথা সার্বিকভাবে মাছের মজুদ বৃদ্ধি পায়। সংকটময় সময়ে মাছের আশ্রয়স্থল হিসেবে ভূমিকা। নদী, বিল ও প্লাবনভূমিতে যখন অনবরত বিভিন্ন প্রকার জাল ও সরঞ্জাম দিয়ে মাছ আহরণ করা হয়, তখন অভয়াশ্রমই একমাত্র স্থান যেখানে প্রজননক্ষম মাছ নিরাপদ আশ্রয় গ্রহণ করে থাকে। বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতি সংরক্ষণ। ইতিমধ্যেই বেশ কিছু মৎস্য প্রজাতি বিলুপ্ত হয়েছে এবং আরও অনেক প্রজাতি ঝুঁকির মধ্যে রয়েছে। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে এসব প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়। বিলুপ্তপ্রায় মাছের খাদ্য উৎপাদনে সহায়তাকরণ। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে সেখানে বিভিন্ন প্রকার পেরিফাইটন, বিভিন্ন প্রকার শামুক, ঝিনুক, কীটপতঙ্গের লার্ভা ইত্যাদি এবং জলজ উদ্ভিদ মাছের খাদ্য হিসেবে জন্মায়। খাদ্যের নিরাপত্তা বিধানে অভয়াশ্রম। অভয়াশ্রমের মাছ আশেপাশের এলাকায় ছড়িয়ে মোট উৎপাদন বৃদ্ধি করে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়তা করে। কোনো জলাশয়কে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে অভয়াশ্রম হিসেবে ঘোষণা বা জলাশয়ের কোনো অংশে অভয়াশ্রম স্থাপন করা যত সহজ, তার চেয়ে কঠিন হল রক্ষণাবেক্ষণ এবং এর ব্যবস্থাপনা। তাই অভয়াশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ যাবৎ এই প্রকল্পের মাধ্যমে 1045টি স্কিম আমরা বা পুকুর খনন করেছি। সরাসরি এর সাথে জড়িত 12,540 জন সুফলভোগী দ্বারা সুফল পেয়েছে এবং সেই সাথে সেই এলাকা যেখানে মাছের উৎপাদন মোটেই ছিল না, সেখানে দেশীয় জাতের মাছ প্রচুর পরিমাণে সে সকল পুকুরে চাষ হচ্ছে। তাদেরকে শুধু আমরা যে পুকুর কেটে দিচ্ছি তাই নয়, এই সমস্ত পুকুরের সাথে যারা জড়িত, যে সকল সুফলভোগীরা জড়িত, তাদেরকে আমরা প্রশিক্ষণও দিচ্ছি। আমাদের প্রকল্পের মাধ্যমে অন্য আরও একটি কাজ আমরা করে থাকি, সেটি হচ্ছে জাল বিনিময়। তাদেরকে আমরা মৎস্যবান্ধব জাল দিয়ে থাকি। এই কার্যক্রমের মাধ্যমে প্রায় 20,000 জেলে সরাসরি উপকৃত হয়েছেন। আশা করছি আমাদের 2016 সালের জুন পর্যন্ত এই প্রকল্পটি বাস্তবায়ন হবে। তার মাধ্যমে আমরা জেলেদের এবং সেই সাথে যারা ক্ষুদ্র এবং প্রান্তিক মৎস্য চাষী, যারা অর্থের অভাবে তাদের পুকুর খনন বা পুনঃখনন করতে পারেন না, তাদের পুকুর খনন এবং জেলেদেরকে তাদের পুনর্বাসনের অংশ হিসেবে তাদের মধ্যে জাল বিতরণ করে আমরা এই সমস্ত পশ্চাৎপদ এলাকা, অর্থাৎ অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্য অনেকাংশে আমরা দূর করতে সক্ষম হবে বলে আমরা আশা করছি। মাছ বিলে খালে আবাসস্থল খুঁজে পাবে এবং মৎস্যজীবীগণ কর্মহীন হবেন না। বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবেন তারা। দারিদ্র্য পীড়িত অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকায় অনেক পুকুর বরপিট ভরাট হয়ে গেছে, ফলে মাছ চাষ করা সম্ভব হয় না। এর মধ্যে কিছু পুকুরে মাছ চাষ করা হলেও অল্প সময় মাত্র পানি থাকে সেখানে। এ সমস্ত পুকুর উন্নয়ন করে মাছ চাষের উপযোগী করার জন্যে পুকুর, বরপিট, অন্যান্য বদ্ধ জলাশয় খনন, পুনঃখনন করে পার্শ্ববর্তী দরিদ্র জনগোষ্ঠীকে বরাদ্দপূর্বক মাছ চাষে নিয়োজিত করার জন্য এ কার্যক্রম প্রকল্পে রাখা হয়েছে। প্রকল্পের কার্যক্রমকে নিজের কাজ হিসেবে গ্রহণ করবে এবং প্রকল্পে কার্যকাল শেষে স্থানীয় মৎস্য বিভাগের সহায়তায়
সিবিও সংগঠন প্রকল্প কার্যক্রমগুলো সচল রাখবে। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সাথে শেষ করব আমাদের আজকের বাংলা কৃষি। বাংলা কৃষি সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদেরকে ইমেল করতে পারেন banglakrisi@ais.gov.bd-তে। ফেসবুকে লগ ইন করতে পারেন বাংলা কৃষি। আপনারা চাইলে ইউটিউবের মাধ্যমে আমাদের বাংলা কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। আজ এ পর্যন্তই। কৃষক ভাইরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল